অমরনাথ যাত্রার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা যাচ্ছি শেষনাগ থেকে একদম বাবার গুহা পর্যন্ত। যদিও গত রাত থেকে এখানে ঝিপঝিপ করে বৃষ্টি আরম্ভ হওয়ায় আমরা মনস্থির করি এই যাত্রাপথটা আমরা হেঁটে নয়, ঘোড়ার পিঠে করেই যাব। কারণ রাস্তা প্রচণ্ড দুর্গম এবং বৃষ্টির জলে প্রচণ্ড কাদা এবং পিচ্ছিল হওয়ার কারণে আমাদের এই সিদ্ধান্ত। যদিও এই যাত্রাপথে ঘোড়ার পিঠে যাওয়ার ফলে আমরা প্রকৃতিকে হয়তো কিছুটা মিস করেছি, তবুও এই যাত্রাপথটা ছিল অসাধারণ অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। ইতিমধ্যে আমরা পার করছি গণেশটপ চত্বর। যদিও মনে করা হয় এই অমরনাথ যাত্রার সবথেকে কঠিন এরিয়া হলো এই গণেশটপ। পাহাড়ের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাবার গুহার দিকে। যদিও এখনও অনেকটা পথ বাকি, তবুও এই পাহাড়ের নৈসর্গিক দৃশ্য এবং অনাবিল আনন্দ এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমাদের বোঝা দায় যে এই কঠিন একটা যাত্রা আমরা কি সহজে অতিক্রম করে যাচ্ছি। এই ঘোড়ার পিঠে যাওয়ার ক্ষেত্রে একটি কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি যে ঘোড়ার দরদাম করার সময় আপনারা একটু ভালো করে বার্গেনিং করবেন। কারণ একদম ঘোড়া স্ট্যান্ড থেকে ঘোড়া নিলে যে সরকারি রেট, সেই রেট আপনাকে দিতে হবে। কিন্তু আপনারা যদি 200-300-400 মিটার এগিয়ে গিয়ে মাঝপথ থেকে একটু ঘোড়াওয়ালার সঙ্গে যদি বার্গেনিং করেন, সেক্ষেত্রে 400-500 টাকা কিন্তু কম হলেও হতে পারে। আমাদের এই যাত্রাপথে ঘোড়া পড়েছে, আমরা প্রথম স্লটে ঘোড়া নিয়েছিলাম 3টে ঘোড়ার জন্য আমাদের টাকা লেগেছিল 5,000 টাকা এবং পরের স্লটে লেগেছিল 1,500 টাকা মতো। হ্যাঁ, এই যাত্রাপথে এত সুন্দর পরিবেশ এবং বিভিন্ন স্থানে পর্যাপ্ত লঙ্গরখানা রয়েছে, সেখানে খাওয়া দাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং পায়খানা বাথরুমেরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। অতএব এই যাত্রাপথে আপনারা চাইলে আসতেই পারেন। 2026 সালের অমরনাথ যাত্রার ডেট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াও চালু হয়ে গেছে। অতএব এবছর আপনারা যারা যেতে চান তারা অতি সত্বর আপনাদের মেডিকেল চেক আপ করিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। কারণ বিনা রেজিস্ট্রেশনে কিন্তু অমরনাথ যাত্রা করা অসম্ভব। যদিও অমরনাথ যাত্রার একটি অফলাইন রেজিস্ট্রেশন হয়, সেক্ষেত্রে একটু ঝুঁকি থেকে যায়। আপনারা চাইলে জম্মু কাশ্মীরে নেমে কিংবা বালটাল কিংবা চন্দনওয়ারি বেস ক্যাম্পে এসেও আপনারা রেজিস্ট্রেশন করাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট সাথে রাখতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে রাখতে হবে। কিন্তু সমস্যা একটাই, সেই দিন সেই রুটে যদি সমস্ত স্লট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু চান্স পাওয়া একটু সমস্যা হতে পারে। তবে সবসময় দিন 2 কিংবা 3 এক্সট্রা নিয়েই বেরানো ভালো। গুড মর্নিং। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে শেষনাগ বেস ক্যাম্প থেকে পঞ্চতরণের দিকে। সকালবেলায় বৃষ্টির কারণে আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে। এই আবহাওয়া খারাপ হওয়ার ফলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় প্রচণ্ড কাদা, ফলে আমাদের একটু বেরোতেও লেট হয়ে যায়। যার কারণে আমরা ডিসিশন নিই যে আজ আমরা হেঁটে নয়, ঘোড়ায় করে যাব। পঞ্চতরণী থেকে কেপ, শেষনাগ থেকে পঞ্চতরণী এবং পঞ্চতরণী থেকে কেপ, টোটাল রাস্তাটা ঘোড়ায় করে যাওয়ারই সিদ্ধান্ত নিই। এবং এখান থেকে ঘোড়ার যে রেট, সরকারি রেট প্রায় 2,500 টাকার উপরে। আমরা 3 বন্ধু যে সরকারি টেন্ট আছে সেখানের বাইরে গিয়ে আমরা ঘোড়া ঠিক করি। 3 জনাই 5,000 টাকা, একদম কেপ অবধি। আশা করছি আজকে দুপুর 2টোর আগেই আমরা গুহায় পৌঁছে যাব। আর প্রকৃতি
অসাধারণ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। আর রাস্তা প্রচণ্ড খারাপ, আরও বৃষ্টির জলে আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, যে কারণে হাঁটা খুব সহজ হচ্ছে না। যারা হেঁটে যাচ্ছে অনেকটা সময় লাগছে। ফলে আমরা আজকে ঠিক করি যে আজকে আমরা ঘোড়া করেই যাব। আর আমাদের ব্যাগ অনেকটাই ভারী হওয়ার কারণে হাঁটার গতিটা ঠিক আমরা পাচ্ছিলাম না, সেই কারণেই আরও আমাদেরকে ঘোড়া নিতে হয়। যাই হোক, অসাধারণ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা চলেছি অমরনাথ গুহার দিকে। রাস্তার যাত্রাপথে এত অসাধারণ ভিউ, না আসলে হয়তো দেখা যাবে না। দুর্গম পথ, কষ্টকর অভিযান, কিন্তু সবশেষে যে প্রকৃতির রূপ সেটা দেখেই পয়সা উসুল হয়ে যাবে আশা করি। দূরে দেখা যাচ্ছে মেঘ, একদম প্রচণ্ডভাবে মেঘ আছে। সকাল থেকে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কখনো থেমে যাচ্ছে, হচ্ছে রোদ উঠছে। এভাবেই চলছে আমাদের যাত্রা। সামনে আমাদের বন্ধু কৌশিক এবং পেছনে আছে আমাদের আর এক বন্ধু সুপ্রিয়। আমরা অলরেডি 8-9 কিলোমিটার যাত্রা করে ফেলেছি ঘন্টা 2-1-এর মধ্যে। আশা করছি আর ঘন্টা 3-1-এর মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এইভাবেই আমাদের আজকে যাত্রা হবে। ওয়েদার অসাধারণ। এখানে কোনো একটা হয়তো অফিসারের ওয়াইফ একটু রেস্ট নিয়ে নিচ্ছে। রাস্তা এত আপস অ্যান্ড ডাউন, যখন তখন পা পিছলে যাওয়ার ভয় রয়েছে। খুব সাবধানতা অবলম্বন করেই আমরা এগিয়ে চলেছি। ঘোড়াও খুব ট্রেন্ড ঘোড়া। হ্যাঁ, যতই হোক প্রাণী, ভুল হতেই পারে। সব মিলিয়ে আমাদের যাত্রা চলছে। আশা করি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। নমস্কার। এই যাত্রাপথের মাঝে আমরা একবার চা পানের বিরতি নিয়েছিলাম। এই যাত্রাপথে বেশ কয়েকটা জায়গায় যেখানে ঘোড়া কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয় এবং জল পান করার জন্য সেখানে দাঁড়ায়, সেই জায়গাতে দু একটা দোকান রয়েছে, যদিও সেটা লঙ্গর নয়, দোকান। আপনাকে সেখানে পয়সা দিয়েই খেতে হবে। আর এই স্যাঁতস্যাঁতে ওয়েদার এবং কখনো বৃষ্টি কখনো মেঘ, এই পরিবেশে চা একটা খুব গুরুত্বপূর্ণ পানীয়। যদিও আমরা খুব ভালো মানের চা পাইনি, তবুও হ্যাঁ, গরম এই ঠান্ডার মধ্যে গরম চা একটু গলা ভিজিয়ে নিতে পারাটা বেশ আনন্দদায়ক। আমাদের রাস্তা যতই এগিয়ে চলেছে, রাস্তা এবং প্রকৃতি দুটোই যেন ক্রমশ দুর্গম থেকে দুর্গমতর হতে যাচ্ছে। আমরা বারংবার দেখছি পাহাড়ের বিভিন্ন অংশে প্রচণ্ড মেঘ এবং কালো মেঘ জমে রয়েছে এবং মাঝে মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। মানে চোখের পলকে মেঘের এই পরিবর্তন, পরিবেশের এই পরিবর্তন আমরা উপলব্ধি করছি। এখনও ঘন্টা 2 থেকে 2.5 ঘন্টার পথ রয়েছে। আজকের আমাদের যাত্রা শেষনাগ থেকে একদম বাবা গুহা পর্যন্ত। এই যাত্রাপথটা প্রায় 12 এবং 7 প্রায় 19 থেকে 20 কিলোমিটার। এই যাত্রাপথটা 19 থেকে 20 কিলোমিটার। আমাদের সময় লাগতে পারে ঘন্টা 5। আমরা আনুমানিক 2টোর আগে আমরা গুহায় পৌঁছে যাব আজকে। এইভাবেই আমাদের এই আজকের অভিযান চলছে এবং গুহায় পৌঁছে বাবার দর্শন করে আমরা আজকেই হয়তো বালটালে ফিরে যাব। হ্যাঁ, এই পরিকল্পনা আমাদের রয়েছে। অমরনাথ যাত্রায় আসার আগে কয়েকটি কথা মনে রাখা দরকার। যেমন এই অভিযানে আসার আগে আপনাকে যেমন মানসিকভাবে প্রস্তুত হতে হবে, তেমনি শারীরিকভাবেও আপনাকে প্রস্তুত হতে হবে। এই জুলাই মাসে এই অঞ্চলে ঠান্ডা অনেকটাই কম থাকলেও এই অঞ্চলটা যদিও হিমালয়ের একদম কোর এরিয়া, এখানে সারা বছর বরফেই ঢাকা থাকে বেশিরভাগটা সময়।
শুধুমাত্র এই সময়টা এই অঞ্চলে বরফপাত কম হয় এবং বরফ থাকে না বললেই চলে। এবং রাস্তা কিন্তু প্রচণ্ড দুর্গম এবং হাঁটার রাস্তা অনেক জায়গাতে নেই বললেই চলে, এবড়ো খেবড়ো পাথরযুক্ত রাস্তা। অর্থাৎ এই রাস্তায় আসার আগে আপনাকে বেশ কিছু মাস হাঁটার প্র্যাকটিসটা কিন্তু করে রাখা খুব দরকার। আমরা যেটা এই অঞ্চলে এসে বুঝতে পেরেছিলাম যে আমরা যেহেতু সমতলের মানুষ, আমাদের হাঁটার সেই রকম অভ্যাস না থাকার কারণে আমাদেরকে বেশ বেগ পেতে হচ্ছিল। আমাদের সঙ্গে যে লাগেজটা ছিল সেইটা নিয়ে এই পাহাড়ে ওঠার সময় বেশ কষ্ট হচ্ছিল। ফলত আমরা আমাদের ব্যাগ পটারকে দিয়ে দিই। এবং এই যাত্রাপথে ঘোড়ার ব্যবস্থা রয়েছে, তবে ঘোড়ার পিঠে চড়ে আপনি যখন যাবেন সেইটাও কিন্তু খুব আরামদায়ক নয়, কারণ ঘোড়া যেভাবে চলবে প্রতি মুহূর্তে আপনার শরীর কিন্তু টলমলো টলমলো করতেই থাকবে। এবং ঘোড়ার পিঠে যাওয়ার সময় আপনি যখন ঘোড়ার লাগামটা চেপে ধরে রাখবেন এবং ঘোড়া এক এক সময় খুব বিপদসংকুল রাস্তার পাশ দিয়ে যাবে, আপনারা হয়তো দেখলে ভয়ও করতে পারে। এই অঞ্চলটার রাস্তাঘাট এতটাই মারাত্মক। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাবার গুহার দিকে। যতই আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ক্রমশ ছোট হচ্ছে এবং রাস্তা দুর্গমও হচ্ছে। আমাদের রাস্তার ধারে একটা বেশ চড়াই খাদ রয়েছে, সেই খাদের ধারগুলো এখনও পর্যন্ত গ্লেশিয়ার কিন্তু সম্পূর্ণরূপে গলে যায়নি। আমাদের যা মনে হয় এই গ্লেশিয়ারগুলো এই গরমের মধ্যেও আছে, অর্থাৎ শীতকালে কীরকম থাকবে। ইতিমধ্যে আমরা একটা লঙ্গরখানা ক্রস করছি। এই লঙ্গরখানাতে আমরা যদিও দাঁড়াইনি, বিভিন্ন মানুষ তারা সাময়িক বিশ্রামের জন্য লঙ্গরখানাতে দাঁড়াচ্ছেন, কিন্তু আমরা যেহেতু ঘোড়ার পিঠে ছিলাম তাই আজ এই লঙ্গরখানায় আমরা দাঁড়াইনি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যদিও আমাদের সামনের রাস্তাটা কিছুটা সমতল, সেই কারণে ঘোড়াও একটু জোরে দৌড়চ্ছে। আমাদের মোবাইল ক্যামেরাটা স্থির রাখাটাও খুব দুষ্কর হয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে পঞ্চতরণীর যে বেস ক্যাম্প আমরা সেইখানে অলরেডি পৌঁছে গেছি। অদ্ভুত সৌন্দর্য এই পঞ্চতরণী যে জায়গাটা রয়েছে, চারিপাশে বড় বড় পর্বত এবং মাঝখানটা একদম সমতল ভূখণ্ড দেখতে পাচ্ছেন। অর্থাৎ একদম খেলার মাঠের মতো একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এই পঞ্চতরণী বেস ক্যাম্পের মধ্যে দিয়ে আমাদের কিছুটা এগিয়ে যেতে হবে। এখানে একটা হেলিপ্যাড রয়েছে, এখান থেকেও আপনি চাইলে বাবার গুহা অবধি যেতে পারবেন। যদিও এই হেলি সার্ভিসগুলো খুব পর্যাপ্ত নয়, সময় বিশেষে এগুলো চলে আবার বন্ধও থাকে। এই পঞ্চতরণী বেস ক্যাম্পের চত্বরটা অসাধারণ ভিউ। আপনি যেদিকেই তাকাবেন সুউচ্চ পাহাড় আর পাহাড়ের মাথাগুলো মেঘে ঢাকা। এবং এই ভ্যালির মধ্যে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছিল, বেশ ঠান্ডা আর কি অনুভূতিটা আমাদের হচ্ছিল। যদিও আজকে সকাল থেকে বৃষ্টি পড়ার কারণে আমরা রেনকোট পরে রয়েছি এবং আরও একটা এক্সট্রা রেনকোট আমরা গায়ে দিয়ে রেখেছি যাতে ব্যাগ আমাদের ভিজে না যায়। এই যাত্রাপথটা এমন একটা সময় অনুষ্ঠিত হয়, এই অমরনাথ যাত্রাটা, সেই সময় আপনাকে কিন্তু রেনকোট এবং ছাতা এই দুটো জিনিস কিন্তু রাখতেই হবে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতেই পারে। আমরা ক্রমশ বাবার গুহার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পাশে এক দুর্গম গিরিখাদ, যেখানে এখনও পর্যন্ত গ্লেশিয়ারগুলো জমেই রয়েছে। ইতিমধ্যে আমরা বাবার গুহার প্রথম দর্শন পেয়ে গেছি। যদিও এটা এখান থেকে অনেকটাই দূরে, পরিষ্কারভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অফিশিয়ালি এই জায়গা থেকেই বাবার গুহার প্রথম দর্শন পাওয়া যাচ্ছে। আমাদের বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাটাই হচ্ছে বালটাল যাওয়ার রাস্তা। মনে করা হয় পঞ্চতরণী হয়ে যে রাস্তাটা বাবার গুহা অবধি যাচ্ছে এই রাস্তাটা তুলনামূলক একটু সহজ এবং সরল, কিন্তু বাবার গুহা থেকে বালটাল পর্যন্ত যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু
আরও বেশি দুর্গম এবং ভয়ঙ্কর। আমাদের পাশে এক সুউচ্চ পাহাড় এবং বাঁদিকে একদম গিরিখাত, যেটা এখনও পর্যন্ত গ্লেশিয়ার জমে রয়েছে। এই রাস্তাটা গতদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড কাদা রয়েছে এবং ঘোড়া যাওয়ার ফলে রাস্তার কাদার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। দুদিক দিয়েই মানুষ যাতায়াত করছে এবং ঘোড়ার পিঠে থাকার কারণে মাঝে মাঝে প্রচণ্ড ভয়ও হচ্ছে, কারণ একটা ঘোড়ার পাশাপাশি যখন যাচ্ছে তখন ধাক্কা লেগে যাওয়ার ফলে একটা পুড়ে যাওয়ার ভয় আমাদের মনের মধ্যে অনুভূতি হচ্ছে। আমরা কিন্তু খুব চেপে শক্ত করে আমরা লাগাম ধরে রেখেছি, তবুও এই চড়াই কখনো উতরাই এই রাস্তা দিয়ে নামার সময় মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে। যদিও আমরা যে উদ্দেশ্যে এই অভিযানে বেরিয়েছি সেই উদ্দেশ্যটা এত বড় এবং এত মহৎ, সেই কারণে এই ভয়গুলো সেভাবে আমাদের মনের মধ্যে হাবি হচ্ছে না। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাবার গুহার দর্শন আমরা পাব। এই যে আনন্দ, সেই আনন্দতে সব ক্লান্তি, সব ভয়, সব কিছুই দূর হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কত কষ্ট করে এই রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়ার পিঠে যাচ্ছে, কেউ বা ডুলিতে চেপে যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু উদ্দেশ্য একটা, তারা প্রত্যেকে বাবার গুহার দর্শন পেতে চাইছে, বাবার দর্শন পেতে চাইছে। এই যে আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতার টানেই হাজার হাজার মানুষ তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে এই কাশ্মীর উপত্যকায়, এবং এই দুর্গম পথ, এই দুর্গম পরিবেশ সব কিছুকে হারিয়ে দিয়ে তারা এগিয়ে চলেছে বাবার গুহার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি অমরনাথ গুহার একদম কাছাকাছি স্থানে, যেখানে আমাদেরকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দেওয়া হলো এবং আমরা বাকিটা পথ হেঁটেই যাব। অদ্ভুত ব্যাপার, আমরা যখন ঘোড়ার থেকে নামলাম তখন বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গেল। এই দুর্গম উপত্যকায় যখন আমরা দূর থেকে অমরনাথ গুহা দেখছি, তখন মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হচ্ছে। এই গুহা দেখার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। যদিও এই গুহার কাছাকাছি রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই, আপনাকে গুহায় প্রবেশ করে বাবার দর্শন করেই এখান থেকে আবার আপনার গন্তব্যে বেরিয়ে যেতে হবে। এখানে সাময়িক আপনি একটু বিশ্রাম নিতে পারেন, এই বিশ্রাম নিয়েই কিন্তু আপনাকে এই স্থান ছাড়তে হবে, অর্থাৎ এই স্থানে রাত্রি বা যাপনের কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাবার গুহার দিকে। আমার সামনে রয়েছে কৌশিক এবং সুপ্রিয়, তারা দুজনেই অদ্ভুত উদ্যমে তারা এগিয়ে চলেছে। বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে। সেই সকাল থেকে শুরু হয়েছে ননস্টপ। কখনো হয়তো সাময়িক একটু স্টপ হয়েছিল, বাট একদম কিন্তু বৃষ্টি থেমে যায়নি। এই যে রাস্তাটা, এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা কিন্তু খুব ভালো, কিন্তু কিছুতেই যেন আর রাস্তা শেষ হতে চাইছে না। কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করে আছি সেই নৈসর্গিক দৃশ্য উপলব্ধি করব বলে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ।